সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গত রাতে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। চার দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, সাগরে লাফিয়ে পড়ে এক নাবিকের মৃত্যু, জীবিত উদ্ধার 48। প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক, মুক্ত বাণিজ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা, শ্রম বাজার নিয়ে সুখবর। আজ অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বৈঠক, রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে জানতে চাইবে সরকারের অবস্থান। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরের 50 গ্রাম, দুর্ভোগে হাজারো মানুষ। এবং নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আগামী মিশন ইংল্যান্ড বধের, জয়ের ধারা ধরে রাখতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গত রাতে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক রাষ্ট্রপতি। হাসপাতাল প্রাঙ্গণে সকাল 8টায় তার প্রথম জানাজা শেষে বাদ জোহর বাড়িধারার বায়তুল আতিক জামে মসজিদে হবে দ্বিতীয় জানাজা। আগামীকাল মুন্সিগঞ্জের দয়হাটায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই রাষ্ট্রপতি 2004 সালের 8 মে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে 2001 সালে নির্বাচনে জয়ের পর কিছুদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে বছরের 14 নভেম্বর বিএনপির মনোনয়নে নির্বাচিত হন রাষ্ট্রপতি। বাংলাদেশকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করবে মালয়েশিয়া। সংক্ষিপ্ত সফরে এসে এমন আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় বিপাকে পড়া 18,000 শ্রমিককে প্রথম দফায় সহায়তার আশ্বাস দেন ইব্রাহিম। সে সময় প্রধান উপদেষ্টা ইব্রাহিমকে পুরনো বন্ধু আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশেরও পুরনো বন্ধু মালয়েশিয়া। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার দুপুর 2টার দিকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। আনোয়ার ইব্রাহিমকে গার্ড অফ অনার দেয়া হয় বিমানবন্দরেই। বিমানবন্দর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সরাসরি আসেন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বিকেলে হোটেলের ক্রিস্টাল বলরুমে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত মালয়েশিয়া। এ সময় আনোয়ার ইব্রাহিম বলেন, তারা বাংলাদেশ থেকে আরও জনশক্তি পেতে চায়, তবে সেই ক্ষেত্রে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা থাকার প্রয়োজনীয়তার কথা জানান তিনি। I fully support your position and I believe your effort to ensure that this new Bangladesh is Bangladesh which is such a vibrant democracy and respect the rights of every single citizen in the country. এ সময় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে পুরনো বন্ধু উল্লেখ করে বলেন, বন্ধুর আমন্ত্রণে বন্ধু দেশে এসেছে আনোয়ার। Good omen for us that we have a deep friend coming to see us. My friends, taking advantage of Prime Minister Anwar bin Ibrahim's presence in Dhaka, both of us committed ourselves to revitalize
long-standing bilateral issues during our discussions just held. In my conversation, we discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh. প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু কেবল বাংলাদেশের একার সমস্যা না জানিয়ে বলেন এটি এখন বৈশ্বিক সমস্যা। তাদের প্রত্যাবর্তনে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা চান তিনি। On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same Rohingya issue. Smaller one, but smaller number of people, but the same issue. So we need to find a solution for that. So we work together to ASEAN, to Malaysian government. এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা 6টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। শনিবার তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকার। প্রথম দিনই আলোচনায় অংশ নিচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটির নেতাদের দাবি রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এখনো সন্তোষজনক না হলেও দেশের পক্ষে ও রাষ্ট্র পরিচালনার স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চান তারা। বিভ্রান্তি কাটিয়ে ওঠার পাশাপাশি ষড়যন্ত্র এড়াতে নির্বাচনের একটি রোড ম্যাপ দরকার বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 2 মাস পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারে 6টি কমিশন গঠন করা হলেও কাজের ধীরগতির জন্য সমালোচনার মুখে সরকার। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে শনিবারের সংলাপে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিতে চায় বিএনপি। রাষ্ট্র পরিচালনার এবং জনগণের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে কথা বলতে হবে, নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কথা বলতে হবে, আরো প্রশাসনের কিছু বিষয় আছে যেগুলো আমরা ওনাদেরকে পরামর্শ আকারে দিতে চাই। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের 2 দফা বৈঠক হলেও সংস্কার ও দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে প্রত্যাশিত দৃশ্যমান অগ্রগতি না হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে সংলাপে। বিগত সরকার যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী তারাই বলছে, তারা যাদেরকে বসিয়ে গেছে ওখানে বিভিন্ন পদে তাদেরকে পদায়িত করেছে, বসিয়েছে, সেটার যদি পরিবর্তন না হয় তাহলে তো সংস্কার বা আমরা যেটা প্রত্যাশা করছি পরিবর্তন সেটা সম্ভব না। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে সেইভাবে যে পরিবর্তন আসার কথা সেটা আসেনি। মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটা কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই, এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করে সে অনুসারে সংস্কার ও আনুষঙ্গিক কাজ এগিয়ে নিলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও মত বিএনপির নীতি নির্ধারকদের। অন্তর্বর্তীকালীন হলে তো তাদের একটা সময়ের পরে ছেড়ে দিতে হবে, এবং ছেড়ে দেবে কার কাছে? প্রধান হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই ক্ষমতা ছেড়ে দিয়ে তারা সরকার থেকে বিদায় নিতে পারবে। অতএব এটা তো আমার বিবেচনায় সরকারেরও এটা প্রধান লক্ষ্য হওয়া উচিত। জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে গেলে আপনাকে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে আপনাকে যত সত্তর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে দেশের মালিক জনগণের কাছে যেতে হবে। তাদের চিন্তার প্রতিফলনের মাধ্যমে আপনি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারবেন। প্রথমে ইনস্টল করতে হবে, এটা অব্যাহত রাখতে হবে। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিয়মিত আলোচনা দরকার বলেও মনে করে বিএনপি। এইসবের ভিত্তিতে প্রস্তাবনা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2013 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় মামলা হয়েছে। ট্রাক রেখেও অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, নাগরিক অধিকার হরণ ও হত্যা চেষ্টার অভিযোগ করা এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার রাজধানী গুলশান থানায় মামলাটি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ ফল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শরীফুল ইসলাম শাওন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 1 নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসপি প্রধান মনিরুল ইসলাম। দল বা ধর্মের ভিত্তিতে জাতিকে আর ভাগ করার সুযোগ নেই জানিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশের দুশ্মন তারাই দেশকে বিভক্ত করতে চায়। শুক্রবার সকালে গাজীপুরের ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। জামাত কোনো নতুন সন্ত্রাসী সরকার দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, আর যেন কেউ জনগণের টাকায় কেনা বুলেট সাধারণের বুকে ছোড়ার দুঃসাহস না দেখায়। এ সময় বর্তমান সরকারের কাছে ছাত্র আন্দোলনের শহীদদের স্বীকৃতির দাবি জানান তিনি। সেই সঙ্গে পাঠ্যপুস্তকিতেও শহীদদের বীরত্বগাথা তুলে ধরার পরামর্শ দেন। সব শহীদ পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ারও প্রস্তাব দেন জামাতের আমির। কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেশের মানুষকে বুকে ধারণ করে এদেশের তাদের সুস্থতা কামনা করছি। জাতির সাথে গাদ্দারি করলে, জাতির সেবক হয়ে আসার ঘোষণা দিয়ে মালিক বনে গেলে কি পরিণতি বরণ করতে হয়, এর থেকে আমরা সারা দেশবাসী যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছেন, জীবিত উদ্ধার করা হয়েছে 48 জনকে। গত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎই বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। এ সময় আতঙ্কিত বেশ কয়েকজন নাবিক লাফিয়ে পড়েন সাগরে। পরে নৌবাহিনী ও কোস্টগার্ড উদ্ধার করেন 48 নাবিককে। এ ঘটনায় সাগরে লাফিয়ে পড়া এক নাবিকের মৃত্যু হয়। 11,600 টন ক্রুড অয়েল থাকা ট্যাঙ্কারটির আগুন রাত 3টার দিকে নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরও একটি অয়েল ট্যাঙ্কার। অন্য প্রসঙ্গ, টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়েছে শেরপুরের বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। পানিতে নিমজ্জিত 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে কমপক্ষে 20,000 মানুষ। সহকর্মী মুজাহিদুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। টানা বৃষ্টি, উজানের ঢল আর বাঁধ ভেঙে তলিয়ে গেছে শেরপুরের 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। শুক্রবার শেরপুরের সবগুলো নদীর পানি প্রবাহিত হয় বিপদসীমার কয়েকশো সেন্টিমিটার উপর দিয়ে। 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 225 মিলিমিটার। পানির তোরে শেরপুর সদর সহ ঝিনাইগাতি বাজার, উপজেলা পরিষদ, নালিতাবাড়ির শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডলিয়াপাড়া, ভজপাড়া ও সন্ন্যাসী ভিটা এলাকায় ভেঙেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। মহারশী নদী 3খানো ভেঙে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। তীব্র পানির স্রোতে তলিয়ে যায় একের পর এক গ্রাম। পানিতে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর মাখা সড়ক। বন্ধ এলাকার যান চলাচল। যোগাযোগ বিচ্ছিন্নের উপক্রম নন্নি আমবাগান ও নন্নি মধুটিলা ইকো পার্ক সড়ক এবং আমবাগান বাদকুচি সড়কে। ডুবেছে শেরপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরও। প্লাবিত কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে,
অনেক ঘরে পানি উঠে ঘর তলিয়ে গেছে। এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই, আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছি। জনগণের পাক সাপ করে পায় না, হাঁস মুরগির অনেক ওই বন্যায় ভাইসেও জায়গা প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট ভাইসা সব মাছ চলে গেছে। ভেসে গেছে কয়েকশো পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানায় দুর্গতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুক্রবার দুপুরের পর রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই আদালত কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দেন। এমএ আজিমের রিপোর্ট। শুক্রবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে। এ সময় তেজগাঁও থানার রমিজ হত্যা মামলায় সাধন চন্দ্রের 10 দিন ও বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় সমীর চন্দ্রর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সাধন চন্দ্রের 7 দিন ও সমীর চন্দ্রের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার চোখে এবং বুকে গুলি করা হয়, পরে তাকে নির্মমভাবে রড দিয়ে, হকি স্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সেই হত্যা মামলার একজন এজাহার নামীয় আসামি হচ্ছে এই সাধন চন্দ্র মজুমদার। প্রসিকিউশন থেকে তাকে 10 দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অবশ্য আসামি পক্ষের আইনজীবীদের দাবি মামলা আর রিমান্ড অযৌক্তিক। প্রচলিত একটা ফরওয়ার্ডিং দিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছে। রিমান্ডে দেওয়ার মতো যৌক্তিক কোনো কারণ এখানে নেই। সাধন চন্দ্র ও সমীর চন্দ্রকে বৃহস্পতিবার রাতে রাজধানীর আলাদা আলাদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এমএ আজিম, দেশ টিভি, ঢাকা। 5 আগস্টে ফ্যাসিবাদের পতনের সুযোগে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চট্টগ্রামের অস্থিরতা। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটি দল হয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদী। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে স্টুডেন্ট ফর সভারিনটি। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের রিপোর্টে। স্বৈরাচারের পতনের পর কিছুটা নড়বড়ে হয়ে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হচ্ছে মব কিলিং। জাতিগত দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে হত্যা করা হয়েছে স্কুল শিক্ষক সোহেল রানাকে। মার্কিন ভারত মদদে উস্কে দেয়া হচ্ছে পাহাড়ে আদিবাসী প্রচারণা ও উপজাতি সন্ত্রাসবাদ। এর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্টুডেন্ট ফর সরভেন্টি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান সমাবেশে আগত বক্তারা। আমরা কোনো বৈষম্যকে বিশ্বাস করি না, কিন্তু তোমরা যদি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এই দেশে থেকে এই দেশের বুকে ছুরি মারার চেষ্টা করো, এদেশকে সিকিম কিংবা হায়দ্রাবাদ বানানোর চেষ্টা করো, তোমাদের প্রতিটা ষড়যন্ত্র আমরা রুখে দেব। একই সাথে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পাহাড়ে শান্তি রক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। পার্বত্য চট্টগ্রামে এই ভারতের মদতপুষ্ট এই সন্ত্রাসী গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তুলবে। এ সময় চাকুরিতে উপজাতি কোটা বাতিল, বাঙালি সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা, প্রয়োজনে সেনা ক্যাম্প বৃদ্ধি সহ 7 দফা দাবি পেশ করেন সংগঠনের আহ্বায়ক জিয়াউল হক। বাংলাদেশের বাঙালিদের সম্বোধনে সেটেলার শব্দ ব্যবহারকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। পার্বত্য অঞ্চলে চলমান অস্থিতিশীলতা নিরসন, সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা ক্যাম্প বাড়াতে হবে। দেশের অখণ্ডতা রক্ষা করা এবং পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কমাতে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করেন বক্তারা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্য ইসরায়েলি বর্বরতা ও ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায়ের নেতারা। এ সময় তারা ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনও রাজ্য সরকার তাদের গ্রেফতার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
একই সাথে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের শেল্টারের জন্য কথা বলে, আর আপনারা ভারতে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন। ইসরায়েল সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার 1 বছর হয়ে যাচ্ছে। ইসলামী দলগুলোকে নিয়ে আমরা একটা মহাজোট করে আগামী নির্বাচনে অবতীর্ণ হব, এদেশে ইসলামী শাসন শরিয়া কায়েম করব। এদিকে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে জঙ্গি সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতা, ভারতে ইসলাম ধর্ম ও রাসূলকে কটূক্তির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে কালো পতাকা ওড়ানোয় তাদের আটক করে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ জানায় আটক নয়, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শিক্ষকতা পেশার মর্যাদা ফিরিয়ে আনতে এবং সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে আলাদা শিক্ষা সার্ভিস কমিশন গঠনের আহ্বান বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 31তম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করেন বাকশিস ও বিপিসি। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে এবং শিক্ষাঙ্গন রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা সহ 9 দফা দাবি জানান বক্তারা। কোচিং বাণিজ্যে শিক্ষকদের আগ্রহের অন্যতম কারণ বেতন ভাতা ও সুযোগ সুবিধা কম থাকা, যার কারণে শিক্ষকদের ট্রেনিং সুবিধা সহ বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান বক্তারা। বেসরকারি বৈষম্যের অবসানকল্পে শিক্ষা ব্যবস্থার সকল স্তরকে জাতীয়করণের মাধ্যমে এক অভিন্ন ধারায় রূপান্তরিত করতে অতীতের সকল সরকার নীতিগতভাবে অঙ্গীকার করলেও আজও তা বাস্তবায়িত হয়নি। সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূর করে যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে বেসরকারি শিক্ষকদের সরকারি শিক্ষকদের অনুরূপে নিয়মিত বেতন ভাতা প্রদান করতে হবে, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট টিউশনি, কোচিং অথবা অন্য কোনো বাড়তি কাজের দ্বারা অর্থ উপার্জন করতে গিয়ে নিজ দায়িত্ব পালনে বাধার সম্মুখীন তাকে হতে না হয়। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। হাসপাতাল ঘিরে প্রকাশ্যে সক্রিয় রয়েছে একাধিক দালাল চক্র। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে রয়েছে অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগ। কর্তৃপক্ষের উদাসীনতায় কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। পাবনা থেকে এসএ আসাদের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন এক অনিয়মের ভাগাড়। তালিখাতা করলেও শেষ হবে না দাবি স্থানীয়দের। অনিয়মের একটি উদাহরণ দেখা যাক। 2022 সালের 8 সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে সমস্যা দেখা দেয়, যা মেরামতে খরচ হয় মাত্র 500 টাকা। কিন্তু ওই তারিখের ভাউচারে দেখানো হয় 2টি এসি ও 5টি ফ্রিজ মেরামতের খরচ। সে বাবদ 2023 সালের 6 জুন 22,000 টাকা উত্তোলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনা একবার নয়, ঘটেছে বহুবার। অথচ এই অস্বাভাবিক মেরামত খরচের বিষয়ে কিছুই জানে না বলে দাবি মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। নকল ভাউচার বানানোর অভিযোগ তাদের। যে মেমো দেখানো হচ্ছে আমারে, সেই মেমোর নাম, ঠিকানা সবকিছুই, ফোন নাম্বার আমারই আছে, অথচ ওরা মেমোটা আপনার জাল করে আপনার বিল ওটা নিছে। হয়তো মনে করেন যে আপনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আপনি মেমোটা দেন তো একটু, ওই আমরা একটা বিল করবো, আমার মেমো নাই তো ওই জন্য আমরা বিল করবো। দুর্নীতি, অনিয়মের পাশাপাশি হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। সবচাইতে বেশি লাগে আরবিএস এবং ইসিজি। এটা হসপিটালের মধ্যে আছে, কিন্তু এটা ওইভাবে করানো হয় না। ওষুধ পাচ্ছে না, দেখা যাচ্ছে 10-11টার মধ্যেই ওষুধের ওইটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার মতো সাধারণ গরিব মানুষ আমরা যে আসি, আমরা যে হাসপাতাল সেবার জন্য, এটা তো সেবা তো থাকতে হবে, আরও ওরা পারলে তো তাড়া দিয়ে পারলে এইটুকু সুবিধা। আমাদের হাসপাতালে শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স, তাও ঠিকমতো সার্ভিস পাচ্ছে না সাধারণ মানুষ। শুধু তাই নয়, করোনাকালে স্বেচ্ছাসেবকদের জন্য বরাদ্দ হওয়া সম্মানী ভাতা 9/6 অভিযোগও উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
আর এসব অনিয়মে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ হাসপাতালটির শীর্ষ কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাতের বিরুদ্ধে। আমরা ওই সিরিয়াল মেনটেন করে দেই, লোকজনের মনে করেন যে লাইন বাই লাইন দাঁড় করে দেই, এভাবে মেনটেন করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ অসত্য দাবি করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তবে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। আসলে এই তথ্যটা আসলে সম্পূর্ণই একটা ভুল তথ্য। অনিয়মের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে আপনি ধরেন কি করলে আমি সাথে সাথে এটা তদন্ত কমিটি করে এইটার শুধু তাই না, ওনার বিরুদ্ধে যদি এই অভিযোগ থাকে সরাসরি বিভাগীয় মামলার জন্য করে দিই। গুরুত্বপূর্ণ এই হাসপাতালটিতে অব্যবস্থাপনা ও হয়রানি মুক্ত করতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘনিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব, দেশজুড়ে বেড়েছে ব্যস্ততা। শেষ মুহূর্তে রং তুলির ছোঁয়ায় কারিগররা ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার সৌন্দর্য। ধর্মীয় নেতারা জানায় এবারও দুর্গাপূজার উৎসব মুখর পরিবেশের আয়োজনে নেওয়া হয়েছে প্রস্তুতি। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পীদের। মানিকগঞ্জে দুর্গাপূজা ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখা যায় নিপুণ হাতের ছোঁয়ায় কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরের প্রতিমা। বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আমাদের এই মন্দিরে আমরা উৎসব পালন করি। এবারও ঠিক একইভাবে আমরা পালন করব, এই প্রত্যাশা আমাদের রয়েছে। অধিক নিরাপত্তার জন্য আমরা সিসিটিভির ব্যবস্থা করেছি। এটা সার্বক্ষণিক, আমাদের 24 ঘন্টায় এটা সচল আছে। অন্যান্য বারের মতো বরং আরও একটু জোরে সোরে একটু আনন্দ করতে চাই। মা যেন আমাদের ভালো রাখে, সুস্থ রাখে। এবছর মানিকগঞ্জে 513টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিয়োজিত থাকবে স্বেচ্ছাসেবকও। আমাদের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় এবং প্রচেষ্টা এবারও আমাদের মানিকগঞ্জের দুর্গোৎসব সুন্দর সফলভাবে আমরা সমাপ্ত করতে পারব। ভোলায় 106টি মণ্ডপে নেওয়া হয়েছে পূজার প্রস্তুতি। প্রতিমাকে আকর্ষণীয় করে তুলতে তুলির পরশ বুলাচ্ছেন কারিগররা। অনেক মণ্ডপেই প্রতিমা প্রস্তুত শেষে চলছে সাজসজ্জা। সনাতনীদের মাঝে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা। এখন অপেক্ষা শুধু কবে পুজোটা আসবে। আমার খুব মনে আনন্দ ফিল হচ্ছে। প্রতিমার কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে। আশা করি সার্বিক সবকিছু দিক দিয়ে আমরা এবার খুব ভালোভাবে পুজো উদযাপন করব। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল পেট্রোল থাকবে এবং আমাদের গোয়েন্দা তৎপরতাও থাকবে, যেন কোনো অবস্থাতেই কোনো দুষ্কৃতিকারী এবং কোনো কুচক্রী, কোনো ষড়যন্ত্রকারী যেন আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট না করতে পারে। চুয়াডাঙ্গায় এবার 102টি মণ্ডপে হবে দুর্গাপূজা। শেষ সময়ে প্রতিমা রং করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এবারের পূজাও জাঁকজমকপূর্ণভাবে হবে বলে জানায় আয়োজকরা। সবাই মিলে আমরা একটা সুন্দর পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রার্থনা আছে মা যেন আমাদের এই সকল বিশ্বময় জগৎ থেকে যেন সর্বদুঃখ এবং দুর্দশা নির্ধন করে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আসলে আমাদের এই শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করব। এই দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা পুরো বছরটাই অপেক্ষা করি। আমরা খুব আনন্দিত যে তারা যেভাবে, প্রশাসন লোক যেভাবে আমাদেরকে দেখভাল করছেন, তো বিগত দিনের থেকে আরো সুন্দর বলে আমরা মনে করি। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে এরই মধ্যে বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় করেছে সেনাবাহিনী। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসব। এবার দোলায় চড়ে আসবেন দেবী দুর্গা আর ফিরে যাবেন হাতির পিঠে চড়ে। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে নতুন করে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। দেশটিতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়ার ভয়াবহ চিত্র উঠে আসে ওই প্রতিবেদনে। তবে এই প্রতিবেদনকে পক্ষপাত দুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে।
বিশ্বের বৃহৎ জনগোষ্ঠীর দেশ ভারত। দেশটিতে রয়েছে বিভিন্ন ধর্ম, বর্ণ ও ভিন্ন ভাষাভাষী মানুষ। এবার বৃহৎ এই দেশটির ধর্মীয় স্বাধীনতা নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF। ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে জানানো হয় বুধবার প্রকাশিত তাদের প্রতিবেদনে। 2024 সাল জুড়ে উগ্রবাদীরা বিভিন্ন ব্যক্তিকে হত্যা করেছে, নির্যাতন করেছে, ধর্মীয় নেতাদের কিভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বাড়িঘর ও উপাসনালয়গুলো ভেঙে ফেলা হয়েছে তা তুলে ধরা হয় যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনের সারমর্মে। এতে আরও বলা হয়, এ ঘটনা বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। ধর্মীয় সংখ্যালঘু এবং তাদের উপাসনালয়গুলোর বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণকে উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের ঘৃণাত্মক বক্তব্য সহ ভুল তথ্য এবং বিভ্রান্তিকর ব্যবহারও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। নাগরিকত্ব সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড এবং বেশ কয়েকটি রাজ্য স্তরে ধর্মবিরোধী ও গোহত্যা আইন সহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য ভারতের আইনি কাঠামোর পরিবর্তন এবং তার প্রয়োগ কিভাবে ঘটেছে তার বর্ণনা দেওয়া হয়েছে কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের ওই প্রতিবেদনে। এদিকে দৃঢ়ভাবে ওই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে ভারত। প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট বলে খারিজ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ বা CPC তালিকাভুক্ত করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পরামর্শ দিয়েছে USCIRF। এ বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।